গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5টা 10। আমরা সবাই রেডি, এখন বেরিয়ে পড়ব। আলো জ্বলছে, রাস্তাটা একটু অন্ধকার। গতকাল রাত্রে আমরা এই হোমস্টেটাতেই ছিলাম। বাস স্ট্যান্ডের খুব কাছেই ছিল হোমস্টেটা। আজ আমরা চলেছি জয়ন্তী মহাকাল ধামযাত্রা সম্পূর্ণ করতে, অর্থাৎ মহাকাল ধামযাত্রা পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগত। যারা আগের পর্বটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আমরা গতকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2026 বাড়ি থেকে রওনা হয়েছিলাম 6 জন, আমার ও আমার বোনের পরিবার। আমরা আলিপুরদুয়ারে পৌঁছে সেখান থেকে একটা অটোতে পৌঁছে গেলাম রাজা ভাতখাওয়া নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের চেকপোস্টে। সেখানে এন্ট্রি করাতে হয়। এই এন্ট্রির ফুল প্রসেস আপনাদের বলবো আগামী পর্বে। আমরা পায়ে হেঁটেই যাত্রাটি সম্পূর্ণ করেছিলাম, তবে সাফারি গাড়িতেও এই যাত্রা করা যায়। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা করে পার গাড়ি। আমরা ছোট মহাকাল প্রায় পৌঁছে গেছি। সামনে এই গেট দেখা যাচ্ছে, আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি উঠে যাচ্ছে ছোট মহাকালে। আমরা প্রায় ছোট মহাকালের পাশেই পৌঁছে গেছি। এই তো ছোট মহাকাল। পুরোহিত মশাই পুজো করাচ্ছেন সবাইকে, আমরাও পুজো করেছি। একটি প্রাকৃতিকভাবে তৈরি গুহার মধ্যে বাবা মহাকাল। ছোট মহাকালে পুজো দিয়ে সেখান থেকে আমরা এবার রওনা হলাম বড় মহাকালের দিকে। সামনে সবাই এগিয়ে যাচ্ছে পায়ে পায়ে। খুব সুন্দর রাস্তা সামনে, দেখতেই পাচ্ছেন। যেখানে জলের ধারা প্রবাহিত হচ্ছে তার উপরে টেম্পোরারিভাবে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া আছে। এই সাঁকো বর্ষার আগ পর্যন্ত থাকবে। বর্ষায় এগুলো ভেসে চলে যাবে, আবার অক্টোবর মাসে পুনরায় সাঁকো নির্মিত হবে। অক্টোবর মাস থেকে এখানে ট্যুরিস্টদের আনাগোনা শুরু হয় এবং শিবরাত্রির সময় তা একদম পিক সিজনে পরিণত হয়। শিবরাত্রি থেকে এই সিজন চলবে একদম দোল পূর্ণিমা পর্যন্ত। এই সময়টাতে এখানে প্রচুর লোকের সমাগম হতো। আজকেও প্রচুর লোকের ভিড় হবে, কিন্তু আমরা সকাল সকাল যাচ্ছি বলে এখন রাস্তায় খুব বেশি পুণ্যার্থী দেখা পাওয়া যাচ্ছে না। আমরাই কয়েকজন যাচ্ছি। মাঝে মাঝে এইরকম বাঁশের সিঁড়ি করা আছে, যেখানে উঠাটা একটু কষ্টকর। পুরো যাত্রাপথটাই খুব সুন্দর, কিন্তু একটু কষ্টকরও বটে। আমি তো পুরো রাস্তাটাই লাঠি নিয়ে চলেছিলাম। ওই যে দেখুন, আবার বাঁশের সিঁড়ি চলে এসেছে।
এই সময়টাতে যদি আপনারা যাত্রা করেন তাহলে পায়ে হেঁটেই যাত্রা করতে পারবেন, অর্থাৎ শিবরাত্রি থেকে দোল পূর্ণিমা পর্যন্ত। কিন্তু বাকি সময়ে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের সাফারি গাড়ি এবং গাইড নেওয়াটা বাধ্যতামূলক। আর জুন মাসের 15 তারিখ অবধি এটা খোলা থাকার কথা, কিন্তু যদি কোনো কারণে বর্ষা আগেই এসে যায় তাহলে আগেই বন্ধ হয়ে যায়। আমরা পৌঁছে গেছি বড় মহাকাল ধাম গুহার সামনে। এসেই দেখি এখানে অলরেডি অনেক লম্বা লাইন পড়ে গেছে। আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন দিয়ে পুজো দিতে হয়। একবারে 5 জন করে লোক যেতে দেন, তারপর তারা বেরিয়ে এলে আবার 5 জন যেতে হয়। এই রকম সরু রাস্তা। রাস্তা তো কি বলবো, রাস্তা তো নেই, এটা এই গুহার মুখ, এইভাবে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে। Yes. Oh. Okay. Explorer দীপ্তি আজ করবে ভক্তি। এই দেখুন কত লম্বা লাইন। একটা গুহা পার করছি, করেই দেখছি আরেকটা গুহা। মানে গুহার পর গুহা ডিঙিয়ে বাবার ধামে পৌঁছাতে হবে। অনেকগুলো গুহা আছে পর পর। দেখতেই পাচ্ছেন খুবই সরু। या तो तू डर डर के जी या तो तुम मर मर के जी। আমার ভিডিও চলছে। দেখুন চুনা পাথরের তৈরি ন্যাচারাল কেভ এইগুলো। কি সুন্দর, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। দেখলে দু চোখ জড়িয়ে যায়। আর গুহাতে ঢোকার পথটা ভীষণ সরু আর খুব অন্ধকার। এখানে কারোর যদি শ্বাসকষ্ট বা কোনো সমস্যা থাকে তাহলে তার না ঢোকাই ভালো। ভেতরে আলো নেই, মোমবাতির আলোয় আলোকিত যত দূর হয়েছে ওইটুকুই। এটাই মূল মহাকালের মূল কেভ। এখানে বাবা অধিষ্ঠিত আছেন। এখানে আমরা পুজো সেরে নিলাম। এখন আমরা মায়ের মন্দিরের দিকে রওনা হব। মায়ের মন্দিরে যাচ্ছি। মায়ের মন্দিরে যাওয়ার পথ একই রকমের সংকীর্ণ পথ। দেখুন এইরকম একটা লোহার সিঁড়ি মতন পেতে দেওয়া আছে। নিচে 1000 ফুট গিরিখাত। খুব সুন্দর কিন্তু খুবই ভয়ঙ্কর। এইভাবে অতি কষ্টে মায়ের দর্শন করতে হয়। এনারা সব দর্শন সেরে বেরোচ্ছেন। এবারে আমাদের এই দিক দিয়ে ঢোকার পালা। একে একে সবাই ঢুকে যাব। শেষ পর্যন্ত পৌঁছে গেছি মায়ের কাছে। এইরকম একটা লোহার সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নামতে হয় নিচে মায়ের গুহায়। এখানেও পুরোহিত মশাই বসেছিলেন, আমাদেরকে পুজো করালেন। পুজো দিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি নিচের দিকে। খুব ক্লান্ত এখন সবাই। Hey Explorer দীপ্তি, what's wrong with you? Nothing.